ভারত বাংলাদেশের সম্পর্ক বরাবরই একটি কূটনৈতিক গিঁট যা বন্ধুত্বের উষ্ণতা এবং জটিল ভূরাজনৈতিক স্বার্থের চাপে সময়ে সময়ে কঠিন পরীক্ষায় পড়ে। ২০২৪ সালের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলগত প্রস্থান এবং ভারতে অবস্থান নেওয়ার পর এ সম্পর্কের এক চরম সংবেদনশীল অবস্থায় পৌঁছেছে। সম্প্রতি ২০২৫ সালের ৬ ডিসেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই পুরো পরিস্থিতি নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা প্রথমবারের মতো তিনি দিয়েছেন, যা নয়াদিল্লির কৌশলগত অবস্থানকে চূড়ান্তভাবে তুলে ধরেছে। তার মূল কথাটি ছিল, তিনি যতক্ষণ চান থাকতে পারেন, এটি এমন কিছু যা তাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। জয়শঙ্করের এই বক্তব্য একদিকে যেমন মানবিক আশ্রয়ের ভারতীয় ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরেছে, তেমনি অন্যদিকে একটি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যাপনের দাবির প্রতি নয়াদিল্লির সময় নাও কিন্তু সিদ্ধান্ত নয় নীতিকে স্পষ্ট করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন ভারত এত কঠোর চাপের মধ্যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, কেন তার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়াকে সময় সীমা ছাড়াই পরীক্ষা করা হচ্ছে এবং কেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাচ্ছে। আমরা এই শেখ হাসিনার ব্যাপারে যে অবস্থানটা নিয়েছে ভারত, তার নিউজের উপরে আমরা জাস্ট একটু আলোকপাত করে এসে বিশ্লেষণটা করব। দর্শক, আমরা একটু আলোকপাত চাই। যেমন এই একটা পত্রিকা লিখেছে, ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে যা বললেন জয়শঙ্কর। আমি একটু জিসটা শুধু পড়ে নেই। ভারতে আশ্রয় দেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘোষিত শেখ হাসিনা সেখানে কতদিন থাকতে পারবেন, এই প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতের কতদিন থাকবেন তা আদৌ থাকবেন কিনা এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিও এবং রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় জয়শঙ্কর এসব কথা বলেন। এখন আমরা আরেকটা পত্রিকা ইত্তেফাকে কি লিখেছে সেটাও একটু আপনাদের কাছে দেখাতে চাই। সেখানে লিখেছে, হাসিনা কতদিন থাকবেন সেটি পুরোপুরি তার নিজের জয়শঙ্কর। এখানে যে জিনিসটা বলা হয়েছে, ছাত্র জনতত্ত্বমূলক চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির সেম কথাটা একটু আগে আমরা যেটা পড়েছি, এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছে। আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে এখন আলোকপাত করার চেষ্টা করব। দর্শক, শেখ হাসিনা ভারতে অবস্থানকে কেবল রাজনৈতিক আশ্রয়ের চোখে দেখলে ভুল হবে। এর একটি গভীর এবং কৌশলগত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যা বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের আস্থার একটা প্রতিফলন হিসেবেই দেখা হয়ে থাকে। ব্যাপক সন্ত্রাসী হামলা এড়াতে শেখ হাসিনা প্রস্থান করেছেন। 5ই আগস্ট 2024 সালে দেশ জুড়ে কোটা বিরোধী ছাত্র বিক্ষোভ যখন ব্যাপক জঙ্গি এবং সন্ত্রাসী হামলার রূপ নেয়, তখন আরো যাতে প্রাণহানি না ঘটে সেই উদ্দেশ্য নিয়ে তিনি দেশ ত্যাগের কৌশলগত সিদ্ধান্ত নেন। এটা ছিল একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত, কোনো সাধারণ প্রস্থান নয়। 15 বছরের আওয়ামী লীগ সরকারের এই পতনের মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রথম কাজ। সামরিক তত্ত্বাবধানে অবস্থান, এই প্রস্থান হয়েছে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদায়। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাকে সামরিক প্লেনে করে নিরাপদে ভারতে রেখে আসে। প্রোটোকল নিয়ম মেনে বেশ কয়েকজন সামরিক অফিসারও তার সাথে ছিলেন, এটা আমরা জানি, এবং তাকে নিরাপদে রেখে পরের দিন বা 2-1 দিন পরে ঢাকায় তারা ফিরে আসেন। প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভারতের এনএসসি এবং রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, ভারত তার সঙ্গে রাষ্ট্রপ্রধানের মতোই আচরণ করছে, যা এক্সপেক্টেড ছিল। ইতিহাস কি বলে সেটা যদি আমরা দেখি, আমরা পিছনের দিকে যদি তাকিয়ে দেখি যে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় নির্বাসন নয়, বরং দ্বিতীয়বারের মতো কৌশলগত অবস্থান। 1975 সালের পট পরিবর্তনের পরও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। ভারতের দৃষ্টিতে এই অবস্থান মানবিকতার পাশাপাশি দুটি দেশের ঐতিহাসিক এবং সামরিক অবস্থার প্রতীক হিসাবে দেখা যায়। জয়শঙ্কর এই অবস্থানকে ব্যক্তিগত পছন্দ হিসেবে আখ্যায়িত করে কার্যত জানিয়ে দিয়েছেন, ভারত সামরিক প্রোটোকল এবং মানবিক ও ভূরাজনৈতিক কারণে তাকে নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে। প্রত্যাবর্তন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে যে কথাগুলো এখানে বলা হয়েছে, সেখানে স্পষ্টত একটা বার্তা আমাদেরকে দিচ্ছে যে সংকটের চরম আকার ধারণ করে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর 2025 শেখ হাসিনার অনুপস্থিতিতে মানে ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড বা পূর্বাচল প্লট মামলায় 21 বছর সাজা দেয়। এই রায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2014 সালের প্রত্যাবর্তন চুক্তির কথা উল্লেখ করে তাকে প্রত্যাবর্তনে করতে ভারতকে
এক চিঠি দেয় এবং যেখানে বলা হয় যে বাধ্যতামূলক দায়িত্ব হিসেবে তাকে ফেরত দেওয়া উচিত বা প্রত্যাবর্তন করা উচিত। কিন্তু এই যে বাংলাদেশের যে অভিযোগ, সেখানে তারা বলা হয় যে ঢাকা থেকে কঠিন বার্তা এসেছে, হাসিনাকে আশ্রয় দেওয়া, ন্যায় বিচারকে অগ্রাহ্য করা একটি ভাবাপন্ন নয় এমন কাজ। এ মন্তব্য দুটি দেশের কূটনীতিক সম্পর্ককে তীব্র উত্তেজনার মুখে ফেলেছে। এখানে যে মানে বাংলাদেশ থেকে ইউনূস, এই যে পিচাস ইউনূস, তারা এই কথাটা এভাবে বলার চেষ্টা করছে যে এটাকে ন্যায় বিচার অগ্রাহ্য করা হচ্ছে, এটা কোনো বন্ধুত্বপূর্ণ কাজ নয়, এটা বলার চেষ্টা করেছে। কিন্তু ভারত আইনিভাবে এখানে কিভাবে তাকে প্রোটেকশন দিচ্ছে এবং কি বলছে সেটাও যদি আমরা দেখি, যে এই যে প্রত্যাবর্তন যে চুক্তি, সেখানে কিন্তু রাজনৈতিক অপরাধে কিন্তু ব্যতিক্রম কিছু জিনিস আছে। সেটা হচ্ছে এই জটিল পরিস্থিতিতে ভারত একটি শক্তিশালী আইনি ঢাল ব্যবহার করতে পারে। প্রত্যাবর্তন চুক্তিতে সাধারণত রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম উল্লেখ থাকে। ভারত এই বিচারকে ভারত বিরোধী শক্তিগুলোর প্রতিশোধ হিসেবে দেখছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলা যায় যে অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে খোদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে। সেই মৃত্যুদণ্ডকে নয়াদিল্লি রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখবে এবং প্রত্যাবর্তনের অনুরোধ খারিজ করার জন্য এই ব্যতিক্রমী ধারা ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। জয়শঙ্কর যখন বলেন তার প্রত্যাবর্তনের অনুরোধে আইনি দিকগুলো সময়সীমা ছাড়াই পরীক্ষা করা হয়েছে, তখন এর অর্থ দায় ভারত সিদ্ধান্ত নিতে চায় না, বরং আইনি প্রক্রিয়াকে ব্যবহার করে কূটনীতিক চাপ সামলাতে চায়। ভারতের জন্য শেখ হাসিনার উপস্থিতি কেবল মানবিক বা আইনি বিষয় নয়, এটি ভূ রাজনৈতিক কৌশলের ভারসাম্যের একটা অংশ হিসেবেই দেখা হচ্ছে। এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে যে ব্যাপারটা বেড়েছে 5ই আগস্টের পর থেকে এবং যেটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে 2024 সালের এই যে বিদ্রোহের পর বাংলাদেশে ডক্টর ইউনূসের সমালোচনা, ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী বাগ্মিতার যে উত্থান ঘটেছে বা প্রোপাগান্ডার যে উত্থান ঘটেছে, এই পরিস্থিতিতে নয়াদিল্লি যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করে, তবে ভারত বিরোধী শক্তিগুলোকে সরাসরি বিজয় এনে দিবে এবং আঞ্চলিক ভূরাজনীতি ভারতের কৌশলগত প্রভাব মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে বলে মনে করা হয়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করতে পারছে। এই উপস্থিতি এমন একটি সময় দিল্লির জন্য কূটনীতিক লিভারেজ হিসেবে কাজ করছে, যখন অন্যান্য আঞ্চলিক শক্তি যেমন চীন, পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বাড়াতে চাচ্ছে বা বিভিন্নভাবে প্রভাব বাড়িয়ে চলছে। বিশ্লেষকরা মনে করেন এই চাপ বজায় রাখার জন্য 16 মাস পরও দিল্লি তার থাকার উপর কোনো বিধিনিষেধের খবর এখন পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না, বা তারা এভাবে কোনো নিবে না। কারণ এটা টোটালি আসলে ভূরাজনৈতিক যে খেলাটা, ভারতকে চাপে ফেলানো শেখ হাসিনা একটা অস্ত্র হিসেবে তাদের কাছে ব্যবহৃত হয়। এটা আপনারা জানেন। জয়শঙ্কর এই সংকটের সমাধানের জন্য চূড়ান্ত কূটনীতিক পথটি স্পষ্ট করে তুলে ধরেছেন। বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন, এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছে যে নির্বাচন, যে গত সরকারের সময় বিশ্বাসযোগ্য নির্বাচন বা নির্বাচনের বিষয়টা নিয়ে যেহেতু কনফিউশন ছিল বা কথা ছিল, সেক্ষেত্রে এই নির্বাচন আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন। এই যে স্থায়িত্বের মূল চাবিকাঠির কথা তিনি বলেছেন, তিনি বলেন যদি বিষয়টি নির্বাচন হতো তবে ন্যায্য নির্বাচন করাই হতো প্রথম কাজ। তার মানে বাংলাদেশে এই যে বর্তমান সরকার, এই যে ইউনূস সরকারের উদ্দেশ্যে বার্তাটা দিয়েছে যে তোমরা ঠিক আছে, তোমরা তাহলে একটা ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করো, তাহলে সমস্যার সমাধান হয়। ভারত মনে করে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একমাত্র গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচনই জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করতে পারে, যেকোনো গণতন্ত্র ব্যালটের মাধ্যমে জনগণের ইচ্ছায়। ভবিষ্যতের সম্পর্ক, জয়শঙ্কর আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচনের পরে সম্পর্কে উন্নয়নে ভারত বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক হবে। এটি বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে তাদের পূর্ববর্তী নির্বাচনগুলোর সমালোচনার জবাব দেওয়ার এবং একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য চাপ দিচ্ছে, এবং এর মাধ্যমে ইউনূসকে একটি ইনক্লুসিভ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য কিন্তু প্রকান্তরে জয়শঙ্কর সেই বার্তাটাই কিন্তু পৌঁছে দিল, এবং যে বার্তাটা পৌঁছে দিল সেটা কিন্তু খুবই বাস্তবধর্মী, যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। ভারত এই বার্তার মাধ্যমে স্পষ্ট করেছে তারা কোনো সামরিক বা বিচারিক সমাধান চায় না, তারা চায় একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমাধান। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য নয়াদিল্লির লজিক্যাল ইন্ডিয়ান দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। ভারত সামরিক প্রোটোকল এবং মানবিক কারণে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে, যা মানবিকতার দাবি। একই সঙ্গে তারা বাংলাদেশকে ন্যায্য বিচার নির্বাচনে গ্রহণ করার আহ্বান জানাচ্ছে, যা প্রতিশোধের ঊর্ধ্বে উঠে সহানুভূতির একটা জন্ম দেয়, বা এটা কিন্তু লিবারেল একটা আহ্বান আমরা বলতে পারি। ভারতের এই কৌশলগত অবস্থানে স্পষ্ট জিনিসটা যেটা আমরা পাই, সেটা হচ্ছে মানবিকতার দিক থেকে শেখ হাসিনা প্রত্যাবর্তন না করা, কৌশলগত দিক থেকে বাংলাদেশ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম করে আইনি জটিলতা এড়ানো এবং সামরিক আস্থার সম্পর্ক বজায় রাখা।
লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা, যা ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য অপরিহার্য। সীমান্ত পেরিয়ে এই সম্প্রীতি তৈরি করে এবং আন্তর্জাতিক রাজনীতির এই দয়া কখনো কখনো কৌশলগত বাধ্যবাধকতা থেকেও আসে। জয়শঙ্করের বার্তা সেই কঠিন সত্যকে প্রতিষ্ঠিত করলো এবং একটা জিনিস স্পষ্ট করলো, সেটা হচ্ছে ভারত যে শেখ হাসিনার ব্যাপারে যে অবস্থানটা সেটা ক্লিয়ার, এবং সে আরেকটা কথা যেটা বলেছে যে শেখ হাসিনা যে পরিস্থিতি এখানে এসেছে এবং যেভাবে এসেছে, যে প্রোটোকলে এসেছে, মিন করার অনেকটা আমি এটা বলতে পারি, যেভাবে এসেছে ঠিক সেভাবেই তার প্রত্যাবর্তন হবে এবং তাতে উনি যতদিন থাকতে চান। তার মানে একটা বাণী কিন্তু স্পষ্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রোটোকলে প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে কিন্তু উনি গিয়েছে এবং প্রধানমন্ত্রীর জীবন হানি বা জীবনের নিরাপত্তাহীনতা হয়েছে বলে তাকে সেফ প্রোটেকশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা সশস্ত্র বাহিনী দেশের প্রধানকে নিরাপত্তা সেফ জোনে রেখেছে এবং যখন এই নিরাপত্তা আশঙ্কা কেটে যাবে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই একই রকম ভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমি মনে করি এরকম একটা নিদর্শন এখানে দেখা যাচ্ছে। তার মানে শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় প্রোটোকল এবং প্রধানমন্ত্রীর প্রোটোকলই রয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিরাপত্তাজনিত কারণে সেখানে রাখা হয়েছে এবং উনি আইনগতভাবে বাংলাদেশের সংবিধানগতভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই আছেন এবং ওনার কোনো পদত্যাগপত্র দেখানো হয়নি। সুতরাং এই সুযোগও রয়েছে পরিস্থিতিতে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন স্বমহিমায়। এবং ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং